বিশ্ব রাজনীতির মানচিত্র দ্রুত বদলে যাচ্ছে। পুরনো শক্তির ভারসাম্য ভেঙে পড়ছে। আর ঠিক এই সময়ে আবারও বিশ্ব মঞ্চের কেন্দ্রে উঠে আসছে তুরস্ক। একসময় যাকে শুধু আঞ্চলিক শক্তি বলা হতো, আজ সেই তুরস্ককে ঘিরেই নতুন হিসাব কষছে ইউরোপ, আমেরিকা, রাশিয়া এবং মধ্যপ্রাচ্য। গত এক মাসে বিশ্ব গণমাধ্যমে তুরস্ককে ঘিরে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ চিত্র ফুটে উঠেছে। অনেক বছর ধরে আন্তর্জাতিক গণমাধ্যম তুরস্ককে দেখেছে অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব, অর্থনৈতিক সংকট, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে উত্তেজনা এবং মানবাধিকার সংক্রান্ত প্রশ্নের আলোকে। কিন্তু এখন তারা সম্পূর্ণ ভিন্ন এক তুরস্কের কথা বলছে। আজ পশ্চিমা গণমাধ্যমে তুরস্ককে এমন এক শক্তি হিসাবে উল্লেখ করা হচ্ছে যে কিনা ন্যাটোর পশ্চিম আঞ্চলীয় প্রতিরক্ষা রেখাকে টিকিয়ে রাখে, কৃষ্ণ সাগরীয় নিরাপত্তায় প্রভাব বিস্তার করে, ইরান ইসরায়েল উত্তেজনায় একটি গুরুত্বপূর্ণ সীমারেখার রাষ্ট্রে পরিণত হয়েছে, যাকে গাজা কূটনীতিতে আলোচনার টেবিলে ডাকা হয়, এবং ইউরোপীয় প্রতিরক্ষা ব্যবস্থা থেকে যাকে বাদ দেওয়া সম্ভব নয়। আমেরিকান ভূরাজনৈতিক কৌশলবিদ জর্জ ফ্রিডম্যান বহু বছর আগে একটি পর্যবেক্ষণে বলেছিলেন, তুরস্ক কোনো উদীয়মান আঞ্চলিক শক্তি নয়, এটি পুনরায় আবির্ভূত হওয়া একটি ঐতিহাসিক শক্তি। বস্তুত আজ বিশ্ব গণমাধ্যমে যে আলোচনাগুলো চলছে সেগুলো ঠিক এই বাক্যটিকেই কেন্দ্র করে গড়ে উঠেছে। কারণ বিশ্ব ব্যবস্থা এখন একটি বড় ধরনের ভাঙ্গনের মধ্য দিয়ে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধ ইউরোপের নিরাপত্তা কাঠামোকে ওলটপালট করে দিয়েছে। ইউরোপীয় রাষ্ট্রগুলো চটজলদি কোনো সমাধান বের করতে পারছে না। গাজা সংকট পশ্চিমের নৈতিক শ্রেষ্ঠত্বের দাবিকে গভীরভাবে নাড়া দিয়েছে। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সক্ষমতাও এখন প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। আর ট্রাম্পের চীন সফর দেখিয়ে দিয়েছে যে বৈশ্বিক শক্তির প্রতিযোগিতা এখন ধীরে ধীরে চীনের অনুকূলে চলে যাচ্ছে। সাধারণত এ ধরনের সময়ে কৌশলগত অবস্থান আবারও বৈশ্বিক রাজনীতির কেন্দ্রে এসে বসে। আর ঠিক এই কারণেই তুরস্ক আবার একটি কেন্দ্রীয় অবস্থান ফিরে পাচ্ছে। আমেরিকান কূটনীতিক ও শিক্ষাবিদ হেনরি কিসিঞ্জার এক বক্তৃতায় বলেছিলেন, যে মধ্যপ্রাচ্যে তুরস্ক স্থিতিশীল আর যে মধ্যপ্রাচ্যে তুরস্ক দুর্বল, এই দুই মধ্যপ্রাচ্য এক নয়। আসলে আজ ইউরোপীয় রাজধানীগুলোতে যে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে তা সবাইকে আবারও এই বাস্তবতার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। পশ্চিমা গণমাধ্যমে সম্প্রতি একটি বাক্য খুব ঘন ঘন পুনরাবৃত্তি হচ্ছে, তা হলো তুরস্ককে ছাড়া ইউরোপীয় নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বস্তুত এই বক্তব্য শুধু সামরিক পর্যবেক্ষণ নয়, এটি ইউরোপের সেই উপলব্ধিও যেখানে তারা বুঝতে পারছে যে তাদের নিরাপত্তার পরিধি আর শুধু বলকান অঞ্চল থেকে শুরু হয় না, বরং তা সিরিয়া, কৃষ্ণসাগর এবং ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত। খ্যাতনামা ইতিহাসবিদ নিয়াল ফার্গুসন ইউরোপের কৌশলগত ভঙ্গুরতা মূল্যায়ন করতে গিয়ে সম্প্রতি এক সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ইউরোপীয় নিরাপত্তা এখন আর শুধু ব্রাসেলসে নির্ধারিত হয় না, এটি আঙ্কারাতেও নির্ধারিত হয়। এখানে প্রতিরক্ষা শিল্পে তুরস্কে যে বিশাল রূপান্তর ঘটেছে তা নতুন যুগের শক্তির সমীকরণকে গভীরভাবে প্রভাবিত করেছে। এক সময় যে তুরস্ক বিদেশ থেকে শুধু প্রযুক্তি আমদানি করত, আজ সেই তুরস্ককে ন্যাটো মহড়ায় নিজেদের ড্রোন ব্যবস্থার কারণে বিশেষভাবে আলোচনায় আনা হচ্ছে। ইউরোপীয় দেশগুলো এখন তুর্কি প্রতিরক্ষা কোম্পানিগুলোকে শুধু গ্রাহক হিসাবে নয়, বরং কৌশলগত অংশীদার হিসাবেও মূল্যায়ন করছে। ব্রিটিশ সাংবাদিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক টিম মার্শাল বিশ্ব রাজনীতিতে অবস্থানের নির্ধারণী শক্তি ব্যাখ্যা করতে গিয়ে তুরস্ক সম্পর্কে বলেছিলেন, তুরস্ক শুধু একটু সেতু নয়, এটি সেই কেন্দ্রীয় তালা যা সব যাতায়াত পথ নিয়ন্ত্রণ করে। এই কারণেই কৃষ্ণসাগর থেকে ভূমধ্যসাগর, ককেশাস থেকে মধ্যপ্রাচ্য, প্রতিটি সংকটে আঙ্কারার অবস্থান নির্ধারণী শক্তিতে পরিণত হয়েছে। গত এক মাসে বিশ্ব মঞ্চে তুরস্ককে মূলত প্রতিরক্ষা শিল্পের ক্ষেত্রেই বেশি আলোচনায় আনা হয়েছে। কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তন হল কূটনৈতিক দক্ষতায় তুরস্ক যে অসাধারণ সক্ষমতা দেখিয়েছে।
এই প্রেক্ষাপটে তুরস্ক যে অভিজ্ঞ নেতৃত্ব কেন্দ্রিক কূটনীতি পরিচালনা করেছে তা দেশের শক্তির সীমাকেও অতিক্রম করেছে। গাজা নিয়ে তুরস্ক যে অবস্থান সামনে এনেছে তা শুধু একটি আঞ্চলিক প্রতিক্রিয়া নয়, এটি বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থার নৈতিক সংকটের বিরুদ্ধেও একটি শক্তিশালী প্রতিবাদ। গাজায় ইসরায়েল যে নীতি বাস্তবায়ন করছে এবং এপস্টেইন ফাইল ঘিরে যে বৈশ্বিক বিতর্ক তৈরি হয়েছে সে সম্পর্কে তুর্কি প্রেসিডেন্টের বক্তব্যগুলোকে আন্তর্জাতিক জনমতের কাছে আরও দৃশ্যমান করে তুলেছে। এই কারণেই তুরস্কের নেতৃত্বে গঠিত আনাতোলিয়া ডিপ্লোমেসি ফোরাম এর মতো প্ল্যাটফর্মগুলো শুধু আনুষ্ঠানিক বৈঠক নয়, এগুলো এমন এক বিকল্প বিশ্বদৃষ্টির প্রদর্শনীতে পরিণত হচ্ছে যেখানে কথা বলতে না পারা জাতিগুলোর কণ্ঠস্বর উচ্চারিত হয়। বিশিষ্ট বৈশ্বিক কৌশল বিশ্লেষক পরাগ খান্না নতুন বহুমেরী কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা ব্যাখ্যা করতে গিয়ে তুরস্কর মতো দেশগুলো সম্পর্কে বলেছিলেন, একবিংশ শতাব্দীতে সুপার পাওয়ারগুলো নির্ধারণী শক্তি হবে না, বরং নির্ধারণী শক্তি হবে সংযোগ কেন্দ্রগুলো। আর বর্তমানে তুরস্ক আজ ঠিক এমনই একটি সংযোগ কেন্দ্রে পরিণত হচ্ছে। সুতরাং এই সব কিছু সবার সামনে একটি বিষয় স্পষ্ট করে তুলে ধরে, তা হলো তুরস্ক এখন আর শুধু পশ্চিম ও পূর্বের মধ্যকার একটি সেতু নয়, সেই সঙ্গে নতুন শক্তির ভারসাম্য গড়ে ওঠার এই যুগে তুরস্ক ধীরে ধীরে খেলার নিয়ম নির্ধারণকারী কেন্দ্রীয় রাষ্ট্রগুলোর একটিতে পরিণত হচ্ছে। এখন আসল প্রশ্ন হলো, তুরস্ক কি এই দুর্দান্ত ভূরাজনৈতিক উত্থানকে অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং মানসিক রূপান্তরের মাধ্যমে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে পারবে? কারণ ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা দেয়, তা হলো কৌশলগত অবস্থান সুযোগ তৈরি করে, কিন্তু যে সমাজের সভ্যতাগত দৃষ্টিভঙ্গি নেই সেই সমাজ সেই সুযোগকে স্থায়ী শক্তিতে রূপ দিতে পারে না। এই প্রেক্ষাপটে এখনো পর্যন্ত তুরস্কের নেওয়া পদক্ষেপগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ ফলাফল বয়ে আনছে। এই সব ফলাফলের পেছনের মূল কারণ হলো প্রেসিডেন্ট এরদোগানের বিশ্বাস, মানসিকতা এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গির নিজস্ব জাতীয় চরিত্র বহন করে চলা। সম্প্রতি তুরস্ক যে কৌশলগত দিক নির্দেশনা দেখিয়েছে তা শুধু স্বল্পমেয়াদী রাজনৈতিক পদক্ষেপ থেকে জন্ম নেয়নি, বরং এটি দীর্ঘমেয়াদী ইতিহাস, শক্তির বাস্তবতা এবং সভ্যতাগত দৃষ্টিভঙ্গি থেকে শক্তি গ্রহণ করেছে। এই প্রেক্ষাপটে গত ২৫ বছর ধরে তুরস্কে যে রাজনীতি বাস্তবায়িত হয়েছে তা এক নতুন মতাদর্শিক কাঠামো নির্মাণ করেছে, যে কাঠামো একসময় শুধু পশ্চিমাদের হাতেই সীমাবদ্ধ ছিল। বস্তুত তুরস্কের বর্তমান রাজনীতি একটি গভীর শেকড় সম্পন্ন রাজনৈতিক ধারা, যা আজ নতুন বৈশ্বিক রাজনীতির গতিপথেও প্রভাব ফেলতে শুরু করেছে। হয়তো বিশ্ব এখনও পুরোপুরি বুঝতে পারেনি, কিন্তু একটি বিষয় ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে যে নতুন বিশ্ব ব্যবস্থার দরজা খুলছে, আর সেই দরজার সামনে শক্তভাবে দাঁড়িয়ে আছে তুরস্ক।